মার্কিন শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমাতে 50 বারের বেশি বিশ্ববিদ্যালয়গুলোতে অভিযান চালিয়েছে পুলিশ। সাথে ইসরায়েলপন্থীদের আক্রমণের শিকার হচ্ছে আন্দোলনকারীরা। তবুও দমানো যাচ্ছে না শিক্ষার্থীদের, উল্টো আন্দোলনে যোগ দিতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইহুদি বিদ্বেষ ছড়ায় এমন কোনো কাজকে সমর্থন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। পুলিশ ও ইসরায়েলপন্থীদের তোপের মুখেও আন্দোলন থেকে দমে যায়নি মার্কিন শিক্ষার্থীরা। ব্যারিকেড তাঁবু তছনছ করে দিয়েও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সরানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। এ পর্যন্ত 43টি বিশ্ববিদ্যালয়ে 56 বার অভিযান চালিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 2000-এর বেশি শিক্ষার্থীকে। শুধু বৃহস্পতিবার রাতেই লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে 200 শিক্ষার্থীকে। এত কিছুর পরও আন্দোলনে বাড়ছে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের সংখ্যা। বৃহস্পতিবার ইসরায়েলপন্থীদের হামলা আর পুলিশের নির্বাক ভূমিকার পর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে আসেন প্রেসিডেন্ট বাইডেন। ছাত্রছাত্রীদের বিক্ষোভের অধিকার রয়েছে, তবে শিক্ষা কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। সেই সাথে ইহুদি বিদ্বেষ ছড়ায় এমন কোনো কাজকে সমর্থন দেয়া যাবে না। প্রেসিডেন্ট হিসেবে সবার সুরক্ষা আমার দায়িত্ব। ইসরায়েলকে সহায়তা বন্ধ, গাজায় যুদ্ধবিরতি সহ একাধিক দাবিতে গেল মার্চের শেষ দিকে আন্দোলন শুরু করে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তা ছড়িয়ে পড়ে পুরো যুক্তরাষ্ট্রে। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। এমন সিদ্ধান্তে চটেছে দখলদাররা। রিসেপ তাইয়েপ এরদোয়ান স্বৈরশাসকের মতো আচরণ করছে বলে মত তেল আবিবের পররাষ্ট্রমন্ত্রী কার্টজের। গেল বছর এই দুই দেশের মধ্যে $700 কোটি বাণিজ্য হয়েছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান আন্দোলন বেশ বিপাকে ফেলেছে বাইডেন প্রশাসনকে। তরুণ ভোটারদের মাঝে গ্রহণযোগ্যতা কমে যাওয়ায় সুইং স্টেটগুলোতে ধরাশায়ী হওয়ার শঙ্কায় জো বাইডেন। বিশেষজ্ঞরা বলছেন, এবার ডেমোক্রেটদের মাত্র 10% ভোট না দিলেই এগিয়ে যাবে ট্রাম্পের তরে। ফিলিস্তিনের পক্ষে নজিরবিহীন বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের অর্ধশত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গাজা যুদ্ধ ও ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবি জানাচ্ছেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন, যুক্তরাষ্ট্র সরকার ও গোড়া রাজনীতিবিদরা এ আন্দোলনকে বলছে অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিরোধী। তবে তাদের এসব নেতিবাচক মন্তব্য বক্তব্যে আরও ফুঁসে উঠছেন মানবতাবাদী শিক্ষার্থীরা। এমনিতেই ট্রাম্পের জনপ্রিয়তায় টালমাটাল বাইডেনের গদি। তার উপর চলমান আন্দোলনের কারণে প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাকফুটে ডেমোক্র্যাটদের এই প্রার্থী। তরুণদের যুদ্ধবিরোধী এই আন্দোলনে সামিল হয়েছেন মুসলিম ও আরব আমেরিকানরা। 2020 সালের নির্বাচনে জো বাইডেনের জয়ের পেছনে তাদের কার্যকর ভূমিকা ছিল। তাই প্রতিযোগিতাপূর্ণ সুইং স্টেটগুলোতে এই ভোট ব্যাংক পার্থক্য গড়ে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, ডেমোক্র্যাটদের মাত্র 10% এবার ভোট না দিলে এগিয়ে যাবে ট্রাম্পের তরি। বাইডেনের অতিমাত্রায় ইসরায়েল ঘেঁষা নীতির প্রভাব পড়ছে ডেমোক্রেট দলের প্রার্থী বাছাইয়ে। উইসকনসিনের দলটির প্রাথমিক বাছাইতে আনইনস্ট্রাক্টেড অপশনে ভোট দেন 47,000 ভোটার। মিশিগানে ডেমোক্রেটিক প্রাইমারিতে 1 লাখ ভোটার আনকমিটেড অপশন বেছে নেন। পেনিসিলভেনিয়াতেও ভোটারদের সমর্থনে ট্রাম্পের পেছনে রয়েছেন বাইডেন। গেল মাসে প্রকাশিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জরিপ বলছে, 18 থেকে 19 বছরের ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে মাত্র 8% এগিয়ে আছেন বাইডেন। 2020 সালে এটি ছিল 23%। গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীলতা বাড়লে আগস্টে শিকাগোর ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে আনুষ্ঠানিকভাবে বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থিতার ক্ষেত্রেও বড় প্রভাব পড়তে পারে। এমনকি প্রার্থিতা প্রত্যাহারও করতে হতে পারে তাকে। 1968 সালে ভিয়েতনাম যুদ্ধবিরোধী বিক্ষোভের কারণে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন জনসন। মিলা খন্দকার, চ্যানেল 24।
যুক্তরাষ্ট্র থেকে শিক্ষার্থী আন্দোলনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু। শিহাবুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যে বিষয়টি জানতে চাইবো, শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি কেমন? গণমাধ্যমে যেভাবে উঠে এসেছে এরকম, নাকি এর ব্যাপকতা আরো বেশি? যেটা বাস্তবতা সেটি হচ্ছে গণমাধ্যমে কিন্তু সেই যতটুকু হচ্ছে ততটুকু শতভাগ আসছে না। এবং আজকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ওখানে সর্বশেষ আরো 56 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে 2 দফায় অভিযান চালিয়ে 2টি হল থেকে এই বিক্ষোভকারীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ অবস্থান নিয়েছে এবং পুলিশ এ ব্যাপারে যে বিবৃতি দিয়েছে ওখানে তাৎক্ষণিকভাবে তাতে বলেছে যে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধেই আমরা এই অভিযান চালিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে এটি করা হয়েছে। আর যে বিষয়টি বলছিলাম যে গণমাধ্যমে সব বিষয় আসছে না, আসলে অনেক কিছুই গণমাধ্যমে আমরা দেখছি, বিশেষ করে গতকালকের যে ঘটনা লস এঞ্জেলস, সেখানে যেই পরিস্থিতি হয়েছিল সেটাও কিন্তু নানাবিধ আইনগত কারণেই অনেক ফুটেজ এই গণমাধ্যমে আসেনি। এছাড়া যে বিষয়টি যে ব্যাপক পরিমাণে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বত্র, আপনারা জানেন পুরো আমেরিকাতে প্রায় 56টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং এর বাইরেও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে। যেমন মে দিবসে কিন্তু এখানে নিউ ইয়র্কে যে বিক্ষোভ হয়েছে বিভিন্ন মানবতাবাদী সংগঠন এবং অন্যান্য শ্রমিক সংগঠনের বিক্ষোভ, সেখানেও কিন্তু এই বিক্ষোভের সাথে একাত্মতা ঘোষণা করছে। বিক্ষোভের অনেকে কিন্তু সেখানে গিয়ে যোগ দিয়েছে। তো এই পরিস্থিতিতে যেটা বলা যায় যে আমরা দেখছি ততটুকু অবশ্যই দেখছি। এর বাইরেও আছে, সেটা হচ্ছে ব্যাপকতার ক্ষেত্রে এর বাইরেও অনেক কিছু আছে যে বিষয়টি আমরা শতভাগ দেখছি না। জি, তাহলে আপনি নিশ্চয়ই করে আমাদের প্রতিবেদনটি দেখেছেন। সেখানে আমরা তুলে ধরেছি যে কিভাবে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং একটা বিষয় খুবই সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে সাধারণ মানুষও কিন্তু এই আন্দোলনে যোগ দিচ্ছে। তাহলে আসলে এই আন্দোলনের গতি প্রকৃতি কোন দিকে মোড় নিচ্ছে? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একটা জিনিস আমি বারবার উল্লেখ করার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সরকার বা যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের, তখন কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন জায়গায়, শুধু আমরা মেডিসিন স্কয়ার গার্ডেন জানি জর্জ হ্যারিসন তিনি যে উদ্যোগ নিয়েছিলেন রবিশঙ্করের সাথে, সেটাই নয়, সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় ফুঁসে উঠেছিল এবং তারা কিন্তু ইভেন বোর্ড ব্যারিকেড দিয়েছিল সেই যুদ্ধ জাহাজের বিরুদ্ধে, যে 7 ফ্লিটের বিরুদ্ধে, যেটি বাংলাদেশের রওনা হয়েছিল। সেভাবেই, এবং আমরা যেটা জানি যে ভিয়েতনামের ক্ষেত্রেও কিন্তু ভিয়েতনামের যুদ্ধ যখন এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এইভাবেই এই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই শুরু হয়েছিল এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই বিক্ষোভের 56তম বার্ষিকীতেই কিন্তু তাদেরকে এই অভিযান চালিয়ে রাতে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো, বিক্ষোভকারীদেরকে। তো যে বিষয়টি হচ্ছে যে এইভাবেই কিন্তু সাধারণ জনগণ, যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ কিন্তু তাদের মতামত প্রকাশ করে যখন প্রশাসন ব্যর্থ হয় বা প্রশাসন তাদের মতের বিরুদ্ধে চলে যায়, যে কারণে মনে হচ্ছে যে এই বিষয়টি একটা মারাত্মক প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এবং যুক্তরাষ্ট্রের জনজীবনে, যার ফলশ্রুতিতে আমরা একটি চিত্র দেখতে পারি, যে চিত্রটা হয়তো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, বর্তমান যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে হলেও লাগাম টেনে ধরতে পারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে শিক্ষার্থী আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু। ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। 7 মে তৃতীয় দফা লোকসভা ভোটের আগে ভারত জুড়ে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। পশ্চিমবঙ্গে একদিনে 3 জনসভায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালার ওয়েনারের পর এবার উত্তরপ্রদেশের রায়বেরেলিতেও লড়ছেন রাহুল গান্ধী। আজ কংগ্রেস হাইকমান্ড থেকে আসে চূড়ান্ত এই ঘোষণা। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের আগে সভা সমাবেশে ঘাম ঝরাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন মোদি, প্রিয়াঙ্কা আর মমতা।
গেল 2 মাসে 7 বার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, করেছেন 9টি সভা। শুক্রবার কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব ও বীরভূমে জনসভায় অংশ নেন তিনি। বিজেপি প্রার্থী অমৃতা রায়, দিলীপ ঘোষ ও পিয়া সাহার হয়ে ভোট চেয়েছেন মোদী। বর্ধমানে প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত দিলীপকে নিয়ে সভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। রাজ্যের সরকারের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ অস্বীকার করে পাল্টা আক্রমণ করেন বিরোধী দলগুলোকে। कांग्रेस इस बार पहले से भी कम सीटों पर सिमटने जा रही है। वो पहले से कम सीटें लड़ रहे हैं, तो अपने आप भी कम जाना थल है। কেরালার ওয়েনারের পর এবার উত্তরপ্রদেশের রায়বেলিতেও লড়ছেন রাহুল গান্ধী। শুক্রবার কংগ্রেস হাইকমান্ডের থেকে আসে চূড়ান্ত এই ঘোষণা। বোন প্রিয়াঙ্কা ভদ্রকে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কথাও নিশ্চিত করেছে দল। যদিও হারার ভয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত পালিয়ে বেড়াচ্ছেন দাবি করে রাহুলকে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। मैंने कहा था इनकी सबसे बड़ी नेता चुनाव लड़ने की हिम्मत नहीं करेगी। চলমান 18তম লোকসভা নির্বাচনে এরই মধ্যে 2 দফায় ভোট শেষ হয়েছে 190 আসনে। 7 মে তৃতীয় দফায় 12 রাজ্যে 94 আসনে হবে ভোট। এদিকে ভোটের মৌসুমেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। যদিও রাজ্য সফরে থাকলেও এ নিয়ে কোনো মন্তব্য করেনি প্রধানমন্ত্রী। আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগ আনা হলেও সাংবিধানিক রক্ষা কবচের জোরে বেঁচে যাবেন রাজ্যপাল। সংবিধানের 361 ধারায় রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা শুরু বা জিজ্ঞাসাবাদ করার নিয়ম নেই, যে কারণে মামলা মোকদ্দমা সম্ভব নয় বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। মিয়ানমারে যুবকদের বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জান্তা সরকার। নাগরিকদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করার পর এমন ঘোষণা দিল জান্তা। জান্তা সরকার জানিয়েছে, যাদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক তাদের বিদেশে কাজে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদনপত্র স্থগিত রাখা হবে। কয়েক মাসের যুদ্ধে ক্ষয়ক্ষতির পর ফেব্রুয়ারিতে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের নিয়ম চালু করে জান্তা সরকার। এরপর 3 মাসে প্রায় 1 লাখ পুরুষ বিদেশে ওয়ার্ক পারমিটের আবেদন করে। পুরুষদের বিদেশে যাওয়ার প্রবণতা ঠেকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে জান্তা। পাকিস্তানের গিলগিত বালতিস্তানে বাস খাদে পড়ে নিহত হয়েছে 20 জন, আহত অন্তত 21 জন। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিতের দিকে যাচ্ছিল। কারাকোরাম হাইওয়ের যশোখাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেই সাথে আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। গ্রীষ্মের খরতাপের পর মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলার আশায় দিন গুনছে, তখন নতুন শঙ্কার কথা বলছে আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক। তীব্র গরমের পর আবহাওয়ার বিশেষ অবস্থা, লা নিনার কারণে অতিবৃষ্টির ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পুড়ছে দক্ষিণ এশিয়া। প্রকৃতির এমন চোখ রাঙানির পর অস্বাভাবিক বৃষ্টিতে ভাসতে পারে এই অঞ্চল। মূলত আবহাওয়ার বিশেষ অবস্থা লা নিনার কারণে পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত ও বাংলাদেশ আছে অতিবৃষ্টির ঝুঁকিতে। এমন আশঙ্কার কথাই জানিয়েছে আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক। সংস্থাটি বলছে, এবছর বর্ষা মৌসুমে আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বৃষ্টিপাতের পরিমাণ। আছে বন্যা, ঘূর্ণিঝড় আর ভূমিধসের ঝুঁকিও। জলবায়ু পর্যবেক্ষণ ও পূর্বাভাস গ্রুপ সাসকোফ জানিয়েছে, বর্তমানে দক্ষিণ এশিয়ার আবহাওয়ায় বিরাজ করছে এল নিনো, যে কারণেই পড়ছে অতিরিক্ত গরম। এইবার তিব্বতিয়ান হাই খুব প্রমিনেন্ট থাকবে। মনসুন ট্রাপ বা মনসুন এক্সিস, যেটা আমাদের দেশের একদম হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, ওয়েস্ট বেঙ্গল, বিহার, বাংলাদেশ হয়ে একদম আসাম পর্যন্ত বিস্তৃত থাকে। আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চল এবং চেরাপুঞ্জি, তিস্তা
ক্যাচমেন্ট এরিয়ায় যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে আমাদের জন্য অবশ্যই এটা একটা আশঙ্কার বিষয়। এদিকে ভারতের পুনেতে সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরামের 28তম অধিবেশনে আগামী বর্ষা মৌসুমের আবহাওয়া পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দেয়া হয়। এতে বলা হয়, এবছর বর্ষায় দেশটির আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পড়বে বাংলাদেশেও। ফলে এবছর বর্ষায় বন্যার প্রবল ঝুঁকিতে থাকবে বাংলাদেশ। মোর্শেদ শোভন, চ্যানেল 24। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ঘানা থেকে লুট হওয়া স্বর্ণরূপের 32টি ঐতিহাসিক নিদর্শন 6 মাসের জন্য ধার হিসেবে ফেরত দিয়েছে যুক্তরাজ্য, যার মধ্যে রয়েছে একটি 300 বছর পুরনো তলোয়ার, একটি স্বর্ণের পাইপ ও স্বর্ণালঙ্কার। নিদর্শনগুলো ফেরত পেতে দীর্ঘ 50 বছর ধরে চেষ্টা চালিয়েছে ঘানা কর্তৃপক্ষ। 19 শতকে আসান্তে কিংডম ও ব্রিটেনের মধ্যে যুদ্ধকালীন সময়ে ঘানা থেকে স্বর্ণ, রৌপ্য সহ বিভিন্ন মূল্যবান সম্পদ লুট করে ব্রিটিশ সৈন্যরা, যা অ্যাংলো আসান্ত যুদ্ধ নামে পরিচিত। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে তৎকালীন আসান্তে সাম্রাজ্য থেকে লুট হওয়া স্বর্ণ, রৌপ্যের বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন ফেরত দিয়েছে যুক্তরাজ্য। আসান্তে রাজার রজত জয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমাসির মানহিয়া প্রাসাদ জাদুঘরে প্রদর্শিত হচ্ছে এসব নিদর্শন, যা দেখতে ছুটে আসছেন পশ্চিম আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের দর্শনার্থীরা। এখানে প্রদর্শিত নিদর্শনগুলো 1874 সালে চুরি হয়েছিল। আমাদের নিজেদের কারিগর দ্বারা তৈরি এসব সম্পদের বেশ কয়েকটি সাময়িক ফেরত পেয়েছি। এসব দেখে আসান্তের মানুষের মন কিছুটা শান্তি পাবে। আসান্তের ইতিহাস সংরক্ষণের জন্য এটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখানে যা দেখেছি তা কয়েকশো বছর পুরনো ইতিহাসের অংশ। এটি বিভিন্ন সংস্কৃতির মানুষকে একত্রিত করেছে, এমনকি প্রাক্তন বিরোধীদেরও। এসব দেখতে পেরে আমি গর্বিত। ঐতিহাসিক নিদর্শনগুলো ফেরত পেতে দীর্ঘ 50 বছর চেষ্টা চালিয়েছে ঘানার কর্তৃপক্ষ। ধারে ফেরত দেওয়া 32টি নিদর্শনের মধ্যে 15টি ছিল ব্রিটিশ মিউজিয়ামে, আর বাকি 17টি সংরক্ষিত ছিল অ্যালবার্ট মিউজিয়ামে। মাসুম রাব্বি, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সকলকে।